নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা আলোচনা করব এমন কয়েকটি সেক্টরকে নিয়ে যে সেক্টরগুলো হয়তো বা বিনিয়োগকারীদের চোখের আড়ালে চলে গিয়েছিল গত কয়েক বছরে, কিন্তু আবার সম্প্রতিকারে দারুণ উৎসাহ সৃষ্টি করেছে বিভিন্ন বিনিয়োগকারীর মধ্যে। দেখুন, গত কয়েক বছর ধরে রেলওয়েজ, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, পিএসইউ সমস্ত কিছু বিপুল কিন্তু এবং তুমুল উৎসাহ লাভ করেছিল এবং বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু সম্প্রতিকালে নতুন গভর্নমেন্ট আসার পর থেকে বিনিয়োগকারীদের মনের মধ্যে এই আশাও সৃষ্টি হয়েছে যে একদিকে গত কয়েক বছর ধরে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার লেড ডেভেলপমেন্ট হয়েছে, এখন হয়তো বা কনজামশনের দিকে গভর্নমেন্ট ফোকাস করবেন, ক্যাপেক্সের দিকে গভর্নমেন্ট ফোকাস করবেন, হয়তো কনজিউমার ফেসিং ইকোনমি নতুনভাবে শুরু হবে। এরকম নয় যে আগে হয়নি, কিন্তু নতুন উদ্যোগ আসবে এই রুরাল ফেসিং ইকোনমি নিয়ে বা কনজিউমার ফেসিং ইকোনমি নিয়ে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে রুরাল কনজামশন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ ভারতীয় অর্থনীতির জন্য। কেন, সেটা নিয়ে এখন অবশ্যই আমরা আলোচনা করব। তবে যেটা আগে বলে রাখা দরকার যে এই মুহূর্তে বিনিয়োগকারীরা যেটার উপর কনসেন্ট্রেট করছেন এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন সেক্টরস এবং সাবসেক্টরসের মধ্যে র্যালি হচ্ছে, সেটা কিন্তু কনজামশন ফেসিং কোম্পানিজগুলো এবং রুরাল ইকোনমি ফেসিং কোম্পানিজগুলোর মধ্যে কিন্তু আমরা দারুণ উৎসাহ দেখতে পাচ্ছি মোটামুটি ধরুন 10-15 দিন ধরে। আসুন দেখে নিই যে কোন কোন সেক্টরস এবং সাবসেক্টরসের ওপর মূলত ফোকাসটা তৈরি হচ্ছে। অবশ্যই ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়েজ নিয়ে তো ডেফিনেটলি উৎসাহ রয়েছে, কিন্তু নতুন যে উৎসাহটা রয়েছে সেগুলো কিন্তু এই সেক্টরস এবং সাবসেক্টরসের মধ্যে কাজ করছে। সুতরাং যে সেক্টরসগুলোর ওপর নতুনভাবে উৎসাহ তৈরি রয়েছে এর মধ্যে রয়েছে সুগার, অ্যালকোহল বেসড বিভারেজেস, অ্যাকোয়াকালচার, ডেয়ারি, অ্যানিমাল হেলথ কেয়ার, fast moving consumer goods, diagnostic centers, retail, rooftop solar projects, rural electrification, banking, microfinance, rural roads, water supply, irrigation systems, agrochemicals, fertilizers, animal feed, poultry, last mile delivery networks, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এবং সাপ্লাই চেইন এফিসিয়েন্সি। এই সমস্ত সাবসেক্টরসের মধ্যে দারুণ উৎসাহ কিন্তু সৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে। এইবার চলে আসছি যে কতখানি গুরুত্বপূর্ণ আমাদের এই রুরাল বা গ্রামীণ অর্থনীতি বা রুরাল ইকোনমি। দেখুন, ভারতবর্ষ এখনো একটা এগ্রিকালচারাল কৃষিভিত্তিক দেশ, এগ্রিকালচারাল বা এগ্রি বেসড ইকোনমি। এর 70% ওয়ার্কফোর্স কিন্তু গ্রাম বা শহরতলিতে থাকে বা সাবারবান এরিয়াসগুলোতে থাকেন এবং 2/3 অংশ টোটাল পপুলেশন ভারতবর্ষে কিন্তু এই গ্রামে কিন্তু তারা বসবাস করেন। সুতরাং প্রায় 140 কোটি, প্রায় অর্ধেকের বেশি মানুষ কিন্তু এই গ্রামে থাকেন এবং তাদের কিন্তু দৈনন্দিন যে জীবনযাপন, তাদের রুজি রোজগার সেটা কিন্তু এগ্রিকালচারাল বেসড কিন্তু প্রোডাক্টসের ওপরেই নির্ভরশীল। সুতরাং এবং শুধু তাই না, এদের যে টোটাল ওয়ার্কফোর্স এবং এদের রুরাল ইকোনমির যে কন্ট্রিবিউশন জিডিপিতে, সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন। ইকোনমিক সার্ভে তারা কি বলছে, তারা হাইলাইট করছে যে কোন কোন জায়গায় রুরাল ডেভেলপমেন্টের থ্রাস্ট বা ইম্পেটাস তৈরি হতে চলেছে। সেখানে কোট করছি আমি, সেটা pib.gov.in থেকে আমি নিয়েছি, মিনিস্ট্রি অফ ফিনান্স। সেখানে ওনারা বলছেন দ্য সার্ভে নোটস দ্যাট 65%, এর অবশ্য 2021-এর ডেটা, অফ দ্য কান্ট্রিজ পপুলেশন লিভস ইন দ্য রুরাল এরিয়াস অ্যান্ড 47% of the population is dependent on agriculture for livelihood. Thus the focus of the government on rural development is imperative. অর্থাৎ গভর্নমেন্টের ফোকাস রুরাল ইকোনমির ওপর দিতেই হবে, কারণ এত শতাংশ মানুষ গ্রামে বাস করেন, তাদের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং লাইভলিহুডের কিন্তু ব্যবস্থা সরকারকে করতেই হবে। এবার সেই সেক্টরসগুলো যেগুলো আমাদের ফোকাসে রয়েছে, যেটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার,
যেটা রুরাল ইকোনমিকে বুস্ট আপ করবে। এক, এগ্রিকালচার এবং অর্থাৎ কৃষি এবং কৃষি সংক্রান্ত যে এরিয়াসগুলো সেটার উপর কি কোথায় কোথায় ফোকাস হবে এবং কেন ফোকাস হবে। এগ্রিকালচার যেমন হচ্ছে ফার্মিং অফ ক্রপস, যেমন ধান, গম, তারপর হচ্ছে তুলো, আখ, এইগুলোর উপর ফোকাস দেওয়া হবে। হর্টিকালচার অর্থাৎ মানে ফুল, তারপর সবজি, তারপর ফল এবং বিভিন্ন ধরনের মশলা। ডেয়ারি ফার্মিং খেয়াল করেই দেখছেন যে অলরেডি ডেয়ারিজ, বিভিন্ন ডেয়ারি কোম্পানিজগুলোতে কিন্তু কয়েকদিন ধরে একটা ভালো র্যালি চলছে। এখানে মিল্ক প্রোডাকশন এবং মিল্ক প্রসেসিং এর উপর জোর দেওয়া হবে। পোলট্রি এবং লাইভ স্টক অর্থাৎ মুরগি, সেটাকে বড় করা, তারপর ভেড়া, তারপর অন্যান্য লাইভ স্টকসের বড় করে তোলা এবং তাদের থেকে অবশ্যই প্রোডাক্টিভ কিছু এক্সপেক্ট করা, সেই জন্য ফোকাস থাকবে পোলট্রি এবং লাইভ স্টকের উপর। ফিশারিজ, অ্যাকোয়াকালচার, তারপর হচ্ছে আমাদের মানে জমির মধ্যে অর্থাৎ বিভিন্ন লেকগুলোতে বা পুকুরগুলোতে মৎস্য চাষ, তার উপর জোর দেওয়া হবে। এছাড়া এর আগে ডেফিনেটলি আলোচনা করেছি যে ভারতের 3 দিকে জল দিয়ে ঘেরা, সুতরাং প্রসেস সি ফুডের উপরও কিন্তু সরকারের যথেষ্ট নজর থাকবে বলেই আশা করা যায়। ফরেস্ট্রি অর্থাৎ মানে আমাদের দেশে একটা বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই যেটা দান করে আমাদের, সেটা হচ্ছে বনজ সম্পদ, বা সেইটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেইটা থেকে যাতে মানে যেটা ম্যাক্সিমাম পসিবল বেনিফিটস পাওয়া যায় মানুষের জন্য, এবং যাতে এই ধরনের যে আমরা ফরেস্ট থেকে যে প্রোডাক্টসগুলো পাচ্ছি সেটা যেন সাস্টেনেবল হয়। এছাড়া এগ্রিটেক মানে এগ্রিকালচারাল টেকনোলজি, এইটা যত দিন যাচ্ছে তত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস হচ্ছে। নিউ জেনারেশনস অফ ফার্মার্স অর্থাৎ নতুন মানে নবপ্রজন্মের যে ফার্মার্সরা বা চাষিরা, তারা কিন্তু নতুন টেকনোলজির ব্যবহার করতে আস্তে আস্তে শিখছেন। তার মধ্যে রয়েছে প্রিসিশন এগ্রিকালচার, ড্রোন ইউসেজ, ড্রোনের ব্যবহার, ইন্টারনেট অফ থিংস ফার্মিংয়ে এবং ডেটা অ্যানালিটিক্স, ভালো ক্রপ ম্যানেজমেন্টের জন্য এই সমস্ত টেকনোলজিক্যাল নো হাউসগুলো কিন্তু ফার্মার্সরা তারা অ্যাডপ্ট করছেন। এছাড়া রুরাল ইনফ্রাস্ট্রাকচার বা গ্রামীণ যেটা পরিকাঠামো, তার মধ্যে রয়েছে পাকা রাস্তা তৈরি করা, ইরিগেশন সিস্টেমস, তারপর রুরাল ইলেকট্রিফিকেশন অর্থাৎ মানে ইলেকট্রিসিটি ঘরে ঘরে পৌঁছে যাওয়া, এবং হাউসিং, যাদের বাড়ি নেই তাদের জন্য বাড়ি নির্মাণ করা, বিশেষ করে ল্যান্ডলেস যারা, তাদের জন্য স্পেশাল ইম্পেটাস দেওয়া হবে বিশেষ করে হাউসিং এর ক্ষেত্রে। মাইক্রোফিন্যান্স এবং রুরাল ব্যাংকিং, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় ব্যাংকগুলো খেয়াল করে দেখবেন গ্রামাঞ্চলে যেতে চায় না, পরিষেবা দিতে চায় না। এইটা হচ্ছে নিশে এরিয়া, এই জায়গাটা যারা ছোট ছোট ক্ষুদ্র লোন দেয় গ্রামের বিভিন্ন মানুষকে, তাদের জন্য রয়েছে মাইক্রোফিন্যান্স। এরকম এই নিশে সেক্টরে কোন কোম্পানিজগুলো তারা অপারেট করছে, এবং বড় বড় ব্যাংক যারা যেহেতু যাচ্ছে না, ফলে এদের একটা বড় ব্যবসার সুযোগ রয়েছে গ্রামীণ অঞ্চলে, তাদেরকে নিয়ে আজকের আলোচনা আমি অবশ্যই করব। মাইক্রোফিন্যান্স এবং রুরাল ব্যাংকিং নিয়ে আলোচনা করেছি। এছাড়া ইন্স্যুরেন্স প্রোডাক্টস বিভিন্ন গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের অ্যাওয়্যার করা, অর্থাৎ আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের ইন্স্যুরেন্স প্রয়োজন, গ্রামের মানুষকে এটা বোঝানো যে ইন্স্যুরেন্স কত প্রয়োজন, কারণ আমাদের দেশে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ভয়ানক আন্ডার পেনিট্রেটেড। যেখানে ডেভেলপড কান্ট্রিজগুলোতে 15%-এর উপর তাদের মোটামুটি বলা যায় ইন্স্যুরেন্স পেনিট্রেশন রয়েছে, সেখানে আমাদের ভারতবর্ষে মাত্র 4 থেকে 5% মধ্যে কিন্তু ইন্স্যুরেন্স পেনিট্রেশন রয়েছে। অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরের একটা বিপুল জায়গা রয়েছে নিজেদের ব্যবসার পরিধি বৃদ্ধি করা। এছাড়া রয়েছে হচ্ছে রিনিউয়েবল এনার্জি, সবাই জানেন যে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়ো এনার্জি নিয়ে বিপুল কর্মকাণ্ড চলছে ভারতবর্ষে, এবং যাতে সাস্টেনেবল এনার্জি সলিউশন প্রোভাইড করা যায় সেই জন্য গ্রামের মানুষদেরও কিন্তু উৎসাহ দেওয়া হচ্ছে, যাদের তারা তাদের ছাদের ওপর সোলার প্যানেলস বসাতে পারেন, যেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেটেড হবে, এবং উদ্বৃত্ত যে ইলেকট্রিসিটি জেনারেটেড হবে তারা গ্রিডের সঙ্গে কানেক্ট করে সেই ইলেকট্রিসিটি কিন্তু বিক্রি করতে পারবেন বিভিন্ন কোম্পানিজের কাছে, সেখান থেকেও কিন্তু তাদের অতিরিক্ত কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে রুরাল রিটেল এবং ই কমার্স কথাটা এখনকার যুগে কিন্তু গ্রামের মানুষের কাছেও অজানা নয়, কারণ একটা অ্যাপের মাধ্যমে মানুষ কিন্তু শহরে না থেকেও তার পরিষেবা পাওয়ার অধিকারী হচ্ছেন, এবং যেটাকে বলে হচ্ছে লাস্ট মাইল রিচ, সেইটা কিন্তু তারা পেয়ে যাচ্ছেন ই কমার্সের মাধ্যমে। যে প্রোডাক্টস তারা চাইছেন তারা কিন্তু এই ই কমার্সের মাধ্যমে কিন্তু তারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন বড় বড় কোম্পানিজের কাছ থেকে। এইটা রুরাল রিটেলের কিন্তু এটাই তাদের টার্গেট, যে রুরাল কাস্টমারদের ঠিক কি প্রয়োজন সেই অনুযায়ী টেলার মেড প্রোডাক্টস তৈরি করা, যাতে গ্রামের মানুষ সেটা সহজেই অ্যাডাপ্ট করে নিতে পারে।
এছাড়া রয়েছে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড এবং রুরাল হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা যাতে এই ইন্টারনেটের মাধ্যমে গ্রামের মানুষের কাছে পৌঁছে যায় সেই একটা ব্যবস্থা চলছে বা সেরকম একটা প্রচেষ্টা চলছে সবার মানে সব ধরনের প্রাইভেট বলুন পাবলিক বলুন যাই বলুন না কেন। এবং হেলথ কেয়ার সার্ভিসেস এবং টেলিমেডিসিন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের যুগে। এবং এই যে হেলথ কেয়ার সার্ভিসেস যেটা গ্রামের মানুষের কাছে এতদিন পৌঁছাতো না, এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিজ তারা কিন্তু পৌঁছে যাবার চেষ্টা করছে গ্রামের মধ্যে, যাতে তাদেরকে ম্যাক্সিমাম পরিষেবা দেওয়া যায়। কারণ রুরাল ইকোনমি ইজ আ ভাইটাল ইকোনমি। সেই জায়গাটা তারা আস্তে আস্তে বুঝতে পারছেন যে একটা অল ইনক্লুসিভ কিন্তু এফার্ট প্রয়োজন এদেরকে ইনক্লুড করা, এবং ইনক্লুড করলে কিন্তু যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তাদের ব্যবসার পরিধি বাড়বে। অবশ্যই সোশ্যাল কনসার্ন সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক তৈরি হওয়ার একটা খুব বড় সম্ভাবনা কিন্তু এর মাধ্যমে তৈরি হতে পারে। এবার চলে আসি হচ্ছে এগ্রিকালচারাল ইকোনমি এবং রুরাল ইকোসিস্টেম, এই দুটোই কিন্তু নিজেদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, দুটোই গুরুত্বপূর্ণ। যে কৃষি থেকে আমাদের যে অর্থনীতি সৃষ্টি হচ্ছে এবং রুরাল ইকোসিস্টেম অর্থাৎ সব কিছু মিলিয়ে গ্রামাঞ্চল যেভাবে ইকোনমিটা থ্রাইভ করতে পারে বৃদ্ধি পেতে পারে তার জন্য কি কি প্রয়োজন। এখানে আমি bain.com থেকে সোর্স নিয়েছি, আমি কোট করছি তাদের যে আর্টিকেল থেকে নিয়েছি। সেখানে বলা হচ্ছে দি এগ্রিকালচারাল ইকোনমি ইজ অন দ্য কাস্প অফ ম্যাসিভ ডিসরাপশন, অর্থাৎ এগ্রিকালচার ইকোনমি কিন্তু এক্সপ্লোড করবে, দারুণভাবে বৃদ্ধি পাবে সামনের কয়েক বছরে। Companies that address inefficiencies across value chain will have explosive growth potential. As new generations of farmers take the reign, technology will play a greater role in agricultural value chain. Agricultural value chain অর্থাৎ যে শস্য উৎপাদন হচ্ছে সেখান থেকে চাষিদের কাছ থেকে ফোরে হয়ে মেন বাজারে পৌঁছাচ্ছে, কিন্তু ওভারঅল সেখানে অনেক ইনএফিসিয়েন্সিস রয়েছে। অর্থাৎ ঠিক সময়ে শস্য উৎপাদন, সেই শস্য যেটা উৎপাদন হচ্ছে সেটা সঠিক সময়ে বাজারে পৌঁছে যাওয়া, কোনো রকম ক্ষতি ছাড়া, কোনো রকম শস্য নষ্ট হওয়া ছাড়া সঠিক দাম যাতে ফার্মার্সরা পান, চাষিরা পান, এবং যাতে তাদের যাতে সমস্ত মিলিয়ে খুব একদম এফিশিয়েন্টলি গোটা কাজটা হয়, সেইটাকে বলা হচ্ছে ভ্যালু সিস্টেম। সেইটা দেখার জন্য নতুন নতুন স্টার্ট আপস চলে আসছে যারা সর্বাধিকভাবে হেল্প করার চেষ্টা করছে ফার্মার্সদের, যাতে ফার্মার্সরা ম্যাক্সিমাম কিন্তু ইউটিলাইজ করতে পারেন তাদের পোটেনশিয়াল বাই দ্য গ্রোথ অফ দ্য ক্রপস। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোন, ক্ষুদ্র লোন। শহর অঞ্চলে একজন মানুষের পক্ষে ঋণ পাওয়া যতখানি সহজ, সেটা বহু বছর ধরে গ্রামের মানুষের পক্ষে সেটা পাওয়াটা অত্যন্ত কঠিন ছিল। তার কারণটা আগেই বলেছি যে মেজর ব্যাংকসগুলো গ্রাম অঞ্চলে সেই অর্থে যেতে চায়নি। মাইক্রো ফিন্যান্স কিন্তু দারুণ এখানে কাজ করছে। মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনসগুলো তারা কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং অতি ক্ষুদ্র লোন দিচ্ছেন বিভিন্ন চাষিদের থেকে শুরু করে গ্রামাঞ্চলের মানুষদের জন্য। সুতরাং সেটা এগ্রিকালচারাল লোনস হোক বা কনজিউমার লোন হোক বা মাইক্রো ফিন্যান্স হোক, সমস্ত দিক থেকে কিন্তু দারুণ ভাবে কিন্তু আমরা গ্রোথ দেখতে পাচ্ছি এই এরিয়াতে, বিশেষ করে এই মাইক্রো ফিন্যান্স বা স্মল টিকেট লোনসগুলোর ক্ষেত্রে। এবার আরেকটা যেটা মজার ব্যাপার হচ্ছে যে গ্রামাঞ্চলে যে অর্থনীতি সেটা কিন্তু খুব কম বৃদ্ধি হচ্ছে না। মোটামুটি আমি যদি 2021-এর আগে থেকে দেখি যে সেখানে কিন্তু 10% হারে কিন্তু গ্রামীণ অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে এবং আরো বেশি বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে যদি গভর্নমেন্ট এখানে অ্যাক্টিভ সাপোর্ট দেন। তো এবার ফোকাস কোথায় রুরাল অর্থনীতির মধ্যে। এবার আবার আমি মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে কোট করছি, যেখানে ইকোনমিক সার্ভে তারা হাইলাইট করেছে কোন কোন গুরুত্বপূর্ণ এরিয়া। এক, লাইভলিহুড এবং স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ লাইভলিহুড এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু দারুণ ফোকাস থাকছে যাতে তাদের সেলফ এমপ্লয়মেন্টের দিকে যেতে পারেন বা তারা যাতে স্কিল্ড ওয়েজ এমপ্লয়মেন্ট পেতে পারেন সেই দিকে একটা নজর থাকবে। 2 নম্বর হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, যেখানে হাউসহোল্ড কিন্তু অ্যাসেট তৈরি হবে, সম্পদ তৈরি হবে কিসের মাধ্যমে? অ্যানিম্যাল শেডস, ফার্ম পন্ডস, ডাগ ওয়েলস, হর্টিকালচার প্ল্যান্টেশনস, ভার্মি কম্পোস্টিং পিটস প্রভৃতিতে।
এছাড়া উইমেন্স এম্পাওয়ারমেন্টের উপর ফোকাস দেওয়া হচ্ছে। অলরেডি 88% যারা মহিলা এবং সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু সেলফ হেল্প ব্যাংক লিঙ্কেজ প্রজেক্টের মাধ্যমেও কাজ করছেন, এবং যেটা 1992 সালে এস্টাবলিশ করা হয়েছিল এই সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিঙ্কেজ প্রজেক্ট, এবং আজ সেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বা লার্জেস্ট মাইক্রোফিন্যান্স প্রজেক্ট। এছাড়া হাউসিং ফর অল, কয়েক কোটি মানুষ, অন্তত 3 কোটি মানুষের জন্য যাতে পাকা বাড়ি তারা পেতে পারেন, মাথার উপর ছাদ পেতে পারেন, সেই সব মানুষ যাদের নিজস্ব জমি নেই, কাঁচা বাড়িতে যারা বসবাস করেন তারা যাতে মাথার উপর ছাদ পান, সেইটার দিকে গভর্নমেন্ট কিন্তু অ্যাক্টিভলি একটা এফার্ট দেওয়ার চেষ্টা করছেন। ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, জল, পেয় জল খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে অধিকাংশ শহর বা গ্রামাঞ্চল বলুন, সেখানে স্বচ্ছ মানে সেটা ক্লিন ওয়াটার পাওয়াটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ওয়াটার যাতে যেটাকে ট্যাপের জল সেটা অঙ্গনবাড়ি হোক, প্রাইমারি স্কুলস হোক, আশ্রমশালা বা ট্রাইবাল রেসিডেন্সিয়াল স্কুলস হোক, হেলথ সেন্টার, তাতে যাতে পেয় জল ট্যাপের মাধ্যমে মানুষ পেতে পারেন তার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। স্মোক ফ্রি রুরাল হোমস, অর্থাৎ যেখানে কাঠ কয়লা জ্বালিয়ে রান্না করতে হবে না, প্রত্যেকটা হাউস হোল্ড পিছু যাতে অন্তত একটা করে এলপিজি কানেকশন পাওয়া সম্ভব হয়, সেটার চেষ্টা করে যাচ্ছেন অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স, যে এলপিজি কানেকশন তাদের যাতে তারা পেয়ে যান। রুরাল ইনফ্রাস্ট্রাকচার, আবার বলেছি গ্রামীণ পরিকাঠামো, তার মধ্যে রুরাল রোডস রয়েছে। ফ্রি ইলেকট্রিসিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। কাদের জন্য? আনইলেকট্রিফাইড হাউস হোল্ড ইন রুরাল এরিয়াস, অর্থাৎ যাদের বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছায়নি তারা যাতে ইলেকট্রিসিটি কনজিউম করতে পারেন, তার জন্য কিন্তু রুরাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ফ্রি ইলেকট্রিসিটি কানেকশন রয়েছে, যদি তারা চান তো। এটা ইম্পর্টেন্ট। এইবার কোম্পানিগুলো যে কারণে বা ইনভেস্টার্সরা যে কারণে এই ধরনের কোম্পানিজগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে, এক লার্জ মার্কেট পোটেনশিয়াল, অর্থাৎ এখনো কিন্তু আন্ডার পেনিট্রেটেড গোটা গ্রাম অঞ্চল। সুতরাং যত বেশি কোম্পানি সেখানে ঢুকবে তাদের ব্যবসা বৃদ্ধি হবে, তার সঙ্গে ইনভেস্টার্সরা বেনিফিটেড হবে। আনট্র্যাপড অপরচুনিটিস, অর্থাৎ এরকম বহু জায়গা বহু গ্রাম রয়েছে যেখানে এখনো মডার্ন অ্যামিনিটিস ঢোকেনি, যেখানে এখনো কিন্তু ইন্টারনেটের ব্যবহার যথেষ্ট পরিমাণ বা তারা এখনো কমফোর্টেবল নয় ইন্টারনেট ইউসেজ, যাতে তারা কমফোর্টেবল ইন্টারনেট ইউসেজ শেখেন, বিভিন্ন অ্যাপসের ব্যবহার শেখেন, এবং তার ম্যাক্সিমাম ইউসেজ যাতে তারা করতে পারেন সেটার দিকে কিন্তু এই লক্ষ্যটা রয়েছে। আনট্র্যাপড অপরচুনিটিস, সেই কারণে বলা হচ্ছে গভর্নমেন্টের হেল্প ছাড়া কোনো দেশ এগোতে পারবে না। বিশেষ করে যে এরিয়াসগুলো একটা দেশের মধ্যে যে এরিয়াসগুলো এখনো আন্ডার ডেভেলপ, সেখানে অ্যাক্টিভ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এবং সাপোর্ট লাগবে। রুরাল ইনকাম অর্থাৎ গ্রামে যাতে প্রত্যেকটা পার হেড যাতে ইনকাম বৃদ্ধি করা যেতে পারে, তার জন্য এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হবে, মার্কেটের সঙ্গে আবার ভালো লিঙ্কেজ তৈরি করতে হবে। সেইটা মাঝে মাঝে ফোরেদে আসার ফলে চাষিরা যথেষ্ট পরিমাণ বা ইনফ্যাক্ট অধিকাংশ ক্ষেত্রে তারা প্রফিটটা পান না, বিশেষ করে তারা যে শস্য তারা উৎপাদন করে, যাতে তারা শস্য উৎপাদন করে সরাসরি মার্কেট বা কোম্পানির কাছে তারা বিক্রি করতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু বিভিন্ন স্টার্টআপস গুলো করা শুরু করেছে, এবং অবশ্যই প্রয়োজন রয়েছে গভর্নমেন্ট সাপোর্ট। সেক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পেতে পারে, রুরাল এরিয়াসগুলোতে পারচেসিং পাওয়ার বৃদ্ধি পেতে পারে। এবার চলে আসি টেকনোলজি অ্যাডপশন। মোবাইল ফোন চলে এসছে, ইন্টারনেট কানেক্টিভিটি চলে এসছে, তার ফলে ই কমার্সে বেনিফিট পাওয়া যাচ্ছে। ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস, যাতে ক্ষুদ্র লোন মানুষ পেতে পারেন বা ডিজিটাল ট্রানজাকশন অনেক সুবিধাজনক হয় এবং সেটা পৌঁছে যায় রুরাল কনজিউমার্সদের কাছে, সেক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসার অপরচুনিটি থাকবে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সেটা ব্যাংকিং হোক বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ হোক বা মাইক্রোফিন্যান্স কোম্পানিজ হোক। এবং বিনিয়োগকারীরা সেই জায়গাতেও ইনভেস্ট করতে চাইছেন যেখানে কিন্তু পোটেনশিয়াল সাস্টেনেবল ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। সেক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি, সাস্টেনেবল এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট কিন্তু একসঙ্গে বিভিন্ন বিনিয়োগকারীর জন্য দারুণ পোটেনশিয়াল সৃষ্টি করতে পারে। এছাড়া মানুষ এতদিন আরবান ফেসিং বিভিন্ন সেক্টরসে ইনভেস্ট করে অভ্যস্ত হয়েছে, কিন্তু রুরাল ইকোনমিতে দুরন্ত যে সুযোগ রয়েছে তারও বেনিফিট বিনিয়োগকারী
বিনিয়োগকারীরা পেতে পারেন, এবং অবশ্যই এইটা কিন্তু তাদের রিস্ক মিটিগেট করবে বাই ডাইভার্সিফিকেশন ইন ডিফারেন্ট সেক্টরস। এটা গেল একটা। এছাড়া রুরাল ইলেকট্রিফিকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এটা ভীষণ গুরুত্ব পাচ্ছে। সুতরাং রুরাল ইলেকট্রিফিকেশনের সঙ্গে যে কোম্পানিগুলো যুক্ত বা রুরাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে কোম্পানিগুলো যুক্ত তারা কিন্তু বেনিফিট করার সম্ভাবনা, তাদের জন্য বেনিফিট হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবার চলে আসি বেশ কিছু কোম্পানির উদাহরণ, যেটার জন্য হয়তো মানুষ অপেক্ষা করবেন যে বিভিন্ন কোম্পানি, কোন কোম্পানিজ বিভিন্ন ধরনের এই রুরাল ইকোনমির সঙ্গে যুক্ত রয়েছে। চলে আসি এগ্রিকালচারাল স্টার্টআপস, এগুলো অবশ্য লিস্টেড নয়। ডি হার্ট, ক্রপলিন, নিনজা কার্ট এরা কিন্তু টেকনোলজির সাহায্যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অর্থাৎ কৃষি পণ্য যাতে বৃদ্ধি করা সম্ভব হয় এবং সাপ্লাই চেইন এফিসিয়েন্সি অর্থাৎ একটা জায়গা থেকে কৃষি পণ্য বহন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া অতি দ্রুততার সঙ্গে যাতে কোনো শস্য নষ্ট না হয় এবং অতি কম সময়ে যাতে এটা পৌঁছানো যায় সেই ব্যবস্থা কিন্তু এই স্টার্টআপ কোম্পানিজগুলো করছে। মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনসের মধ্যে রয়েছে বন্ধন ব্যাংক, উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক। এছাড়া রিনিউয়েবল এনার্জিতে কাজ করছে টাটা পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, তারা সোলার এবং উইন্ড এনার্জি প্রজেক্টস নিয়ে এসেছে বিভিন্ন গ্রামাঞ্চলে। এফএমসিজির মধ্যে রয়েছে আইটিসি, হিন্দুস্তান লিভার, রিলায়েন্স রিটেল, এরা বিভিন্ন রুরাল মার্কেটে পৌঁছে যাচ্ছে অবশ্যই টেকনোলজির সাহায্য নিয়ে। ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্টও কিন্তু আস্তে আস্তে গ্রাম অঞ্চলে পেনিট্রেট করতে শুরু করেছে, যদিও লাস্টের দুটো কোম্পানি লিস্টেড নয়। এছাড়া রয়েছে এগ্রিকালচার এবং অ্যালাইড অ্যাক্টিভিটিস, কৃষি এবং কৃষি সংক্রান্ত যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তার সঙ্গে কোন কোম্পানি যুক্ত রয়েছে। আইটিসি এফএমসিজি সেক্টরে কাজ করছে এবং মনে রাখতে হবে আইটিসি কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট কৃষি পণ্য যে দিয়ে যারা কাজ করে, ডিল করে, তার মধ্যে ভারতবর্ষে তার মধ্যে অন্যতম বড় কোম্পানি কিন্তু আইটিসি। সরাসরি কিন্তু তারা চাষিদের কাছ থেকে তারা নিজেদের কৃষি পণ্য কিনে নেন এবং এছাড়া তারা কি করেন, তারা এগ্রিকালচার ইনপুটস দেন, তারা বিভিন্ন ধরনের পরিষেবা দেন ফার্মার্সদের। গোদরেজ অ্যাগ্রোভেট এরা একটা ডাইভার্সিফাইড রিসার্চ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, ফোকাস করছেন এগ্রি বিজনেসের ওপর। এদের এছাড়া ইন্টারেস্ট রয়েছে এনিম্যাল ফিড, ক্রপ প্রোটেকশন, অয়েল, পাম, ডেয়ারি এবং পোলট্রি। টাটা কেমিক্যালস লিমিটেড এরা ফার্টিলাইজার উৎপাদন করে, বিভিন্ন কৃষি পরিষেবা দিয়ে থাকে ফার্মার্সদের এবং বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড সলিউশনস অফার করে টু এনহান্স, যাতে তারা কৃষি পণ্যের পরিমাণ বৃদ্ধি করতে পারেন। ইউপিএল লিমিটেড সেক্টর হচ্ছে অ্যাগ্রোকেমিক্যালস, ইউনাইটেড ফসফরাস লিমিটেড, তারা ক্রপ প্রোটেকশন প্রোডাক্টস অফার করে, তারা বীজ যাতে সুস্থ থাকে সেই ধরনের পরিষেবা দিয়ে থাকে, পোস্ট হারভেস্ট সলিউশনস দিয়ে থাকে। এছাড়া এরা গ্লোবাল লিডার কিন্তু ইন সাস্টেনেবল এগ্রিকালচার। এছাড়া এগ্রিকালচারাল টেকনোলজির মধ্যে রয়েছে জেন ইরিগেশন সিস্টেমস, তারা পাইনিয়ার ইন মাইক্রো ইরিগেশন সিস্টেম, তারা কি সলিউশন প্রোভাইড করে এফিশিয়েন্ট ইউজ অফ ওয়াটার ইন এগ্রিকালচার, কৃষিতে যাতে সঠিকভাবে জলের ব্যবহার করা যায়। এছাড়া রয়েছে কিন্তু রুরাল ইনফ্রাস্ট্রাকচার, এর মধ্যে কাজ করছে লার্সেন অ্যান্ড টুব্রো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে, এগ্রিকালচার নিয়ে কাজ করছে এবং রোডস, ওয়াটার সাপ্লাই এবং রুরাল ইলেকট্রিফিকেশনের ওপর ওপর কিন্তু এদের কাজ রয়েছে। বন্ধন ব্যাংক নিয়ে আলোচনা করেছি, উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক নিয়ে আলোচনা করেছি। এছাড়া রয়েছে হচ্ছে ডাবল লিমিটেড, যেটা রিটেলের রয়েছে, রুরাল রিটেল, তারা কিন্তু নানা ধরনের কনজিউমার প্রোডাক্টস তারা বিক্রি করে এবং পার্টিকুলারলি ডাবর কিন্তু ভীষণ ফেভারিট রুরাল যারা কাস্টমার্স রয়েছে তাদের মধ্যে। এছাড়া রয়েছে রুরাল হেলথ কেয়ার, যার মধ্যে অন্যতম নাম ডক্টর লাল প্যাথ ল্যাবস, এরা ডায়াগনস্টিক সেন্টার্স বিভিন্ন জায়গায় খুলছে, বিশেষ করে রুরাল এরিয়াসগুলোতে খুলছে এবং অ্যাক্সেসেবল হেলথ কেয়ার সার্ভিসেস প্রোভাইড করছে। 2 নম্বর হচ্ছে হেস্টার বায়োসায়েন্সেস, এরা বায়োটেকনোলজি এবং অ্যানিমাল হেলথ কেয়ার নিয়ে ডিল করে, এরা ভ্যাকসিনস অফার করে, হেলথ কেয়ার প্রোডাক্টস অফার করে প্রাণীদের জন্য, গৃহপালিত পশুদের জন্য এবং ভেটেরিনারি নিডস ফর রুরাল লাইভস্টক সেটাও কিন্তু তারা প্রোভাইড করে। এরপর চলে আসি এই হচ্ছে আপাতত আরেকটা যেটা না বললেই নয়, হ্যান্ডিক্যাপস এবং কটেজ ইন্ডাস্ট্রিজ, এটা ট্রাইবস ইন্ডিয়া ট্রাইফেড সেক্টর, সে যদিও এটা লিস্টেড কোম্পানি না, এটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, সেখানে বিভিন্ন ট্রাইবাল যারা জনজাতি রয়েছে তাদের তৈরি হ্যান্ডিক্রাফটস কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা প্রমোট করেন এবং সেটা সেল করার চেষ্টা করে বিভিন্ন সেন্টার্সের মাধ্যমে। যাই হোক, এখানেই শেষ করছি। প্রথম কথা বলে নিই, একটা
স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কিছু কোম্পানিতে হয় আমার বিনিয়োগ থাকলেও থাকতে পারে, নয়তো আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি এই কোম্পানিগুলো আমাদের হোল্ডিংয়ে থাকে এবং আমরা যদি কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে তা করতে পারবো না। এছাড়া আরেকটা যেটা স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লেমার, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। আমার উদ্দেশ্য হচ্ছে বাঙালি বিনিয়োগকারীদের বেস্ট বিনিয়োগ করার জন্য তৈরি করে দেওয়া, এটা বাঙালি ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন না, কোনো সাজেশন না, কোনো অ্যাডভাইস না। সুতরাং এটা কিন্তু কেবলমাত্র যাতে মানুষ শেয়ার মার্কেট সম্বন্ধে জানেন সেইটার জন্য কিন্তু এই এপিসোডটা করা। এছাড়া লাস্টে যেটা না বললেই নয়, দেখুন যদি এই এপিসোডটা মনে হয় সত্যি কাজের, অবশ্যই একটা লাইক দেবেন। যদি মনে হয় এপিসোডটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, এবং যদি মনে হয় এটা কারো কাজে লাগবে প্লিজ এটা বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাতে আপনারা যদি শেয়ার করে দেন তাহলে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এটা পৌঁছে যাবে। এবং আরেকটা যেটা কথা, বহু মানুষ দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইব না করে চলে যান। একান্তভাবে অনুরোধ করবেন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমি আরো বেশি অনুপ্রাণিত হব। আজকের জন্য নমস্কার।